কারণ হচ্ছে শ্রম মন্ত্রণালয়ের অধীনে এই যে এই জটিলতাটা আপনারা যতদিন রাখবেন ততদিন হচ্ছে যে এটা কখনোই সে ইয়ার ভিতরে যাবে না আর কি। এটা সমাধান হবে না। যে আপনি সাংবাদিক, আপনি কিন্তু শ্রমিক আকারে আপনি আছেন, কিন্তু আপনি আবার তথ্য মন্ত্রণালয়ের সাথে আমি যদি কমিটি করি তো এখানে আবার আপনার এটা যেমন উনি যেটা বললেন বাস্তব, তো আপনি শ্রম মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি ছাড়া শ্রম আইনের অধীনে আপনি একটা মজুরি বোর্ড করতেছেন, দ্যাটস আনরিয়াল আর কি, এবং এটা আসলে সম্ভব না, তো আইনসম্মত না। তো আমি একটু শুনি, এবার নওয়াব যিনি প্রতিনিধি আছেন ওনার থেকে শুনি। আপনারা খাবার নেন, বাট আমরা কথাগুলো চালিয়ে দিই। তো আমি ওই সে বলি নওয়াব কিন্তু ওই আমাদের বিএসএস এর এমডি সাহেব একটু ইঙ্গিত দিলেন যে উই হ্যাভ এ মেকানিজম টু বি এ পার্টি। আসলে কোনো মেকানিজমের সুবিধা হয়নি। আমাদের কাছে চিঠি এসছে কোর্ট থেকে যে এইটাই তোমরা পার্টি এই ওই ট্যাক্সের ব্যাপারে যেটা, এবং ট্যাক্সে যে আগে করে নিছিল সেটা কিন্তু এক্স পার্টি ডিগ্রি দিয়ে করে নিছিল। এক পাক্ষিক শুনানি দিয়ে হাইকোর্ট থেকে একটা অর্ডার করে নিয়ে তারপরে মালিকরা দিত। তখন বেতনের স্কেল কম ছিল, দিত অনেকে ইত্তেফাক এক সময় 6টা বোনাস দিত বছর। আমি নিজেও কিন্তু 6 বছর সাংবাদিকতা করেছি স্যার, সরকারি চাকরি করেছি কিন্তু সাংবাদিকতা করেছি। কিন্তু এই গেল একটা। দুই হলো ওই একটা ইঙ্গিত দিলেন যে একটা কথা বললেন যে নবম ওয়েস্টবোর্ড বাস্তবায়িত মানে হয়েছে, কিন্তু বিএসএস এর ক্ষেত্রে হয়েছে, কারণ গভর্নমেন্টের টাকা, ওদের কোনো অসুবিধা নেই। বাকি অর্গানাইজেশন গুলো তো টাকাটা আয় করে দিতে হয়, এটা তো গভর্নমেন্ট দিয়ে দেয়। গভর্নমেন্ট যেমন আমি যখন পে স্কেল, আমি যখন সরকারি চাকরি করতাম, পে স্কেল এক একটা হতো, আমরা খুশি হইতাম, আমরা বেতনটা পেতাম। সো দ্যাটস ইট। এইখানে আজকে পর্যন্ত আজকে এবং আরেকটা জিনিস, এই যে ওয়েস্ট বোর্ডের ব্যাপারে এইটা আমাকে বলতে বলা হয় না, কিন্তু বিয়ন্ড মাই ম্যান্ডেট আমি বলতেছি আপনাকে। আমাদের পার্শ্ববর্তী ভারতে কিন্তু ওয়েস্ট বোর্ড নাই। আমাদের গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান সারা জীবন জীবনের একটা বড় অংশ বিবিসিতে এবং ইংল্যান্ডে কাটিয়েছে। আমি এই মিটিং এ আসার আগে জিজ্ঞেস করে আসছি যে ইংল্যান্ডে কি ওয়েস্ট বোর্ড আছে, বলে কোনো ওয়েস্ট বোর্ড নেই। আমরা সারা দুনিয়াটা দেখি, শ্রমিকদের মিনিমাম ওয়েজ থাকতে হবে, সেটা পৃথিবীর সব দেশে আছে। এখন সাংবাদিকতার মতো একটা মহৎ পেশাকে যদি আমরা শ্রমিক বানিয়ে ফেলি এবং তাদেরকে ওই হিসেবে ফেলি, তাহলে তো অন্যরকম কেমন একটা হয়ে যাচ্ছে স্যার জিনিসটা। পিটিআই কিন্তু প্রাইভেট অর্গানাইজেশনগুলি চালায়, প্রায় বড় পত্রিকাগুলো চালায়। এটা ইউনিয়ন ফেডারেশন হিসেবে কাজ করতেছে অ্যাজ পার অ্যাজ আই নো। আমি আপনার কাছ থেকে যেটা শুনতে চাই সেটা হচ্ছে এখানে ওয়েস্ট বোর্ড বাস্তবায়নের সংকটটা কোথায়? আপনারা কেন এটা মনে করছেন যে এটা পারা যাবে না? এবং একটু সারপ্রাইজিং যে আপনি এটা মেনে নিচ্ছেন, ওইটার অধীনে বেতন ভাতা সব নিচ্ছেন, ওইটার একটা অংশ মানবেন না। কোর্ট তো বিএসএস এর সাংবাদিকের পক্ষে রায় দিয়েছে, আমরা তো কোর্টের উপরে কথা বলতে পারি না। কোর্ট বিএসএস এর সাংবাদিকের পক্ষে রায় দিয়েছে, তারপরে তার কোর্ট তো শেষ হয়নি, কোর্টের পর্যায়ে কোর্টের প্রক্রিয়াটা তো চলমান। আমি বলি উনি নিজে বলছেন উনি কিন্তু এইভাবে আমরা যে কনসালটেন্ট, আমি বলছি কনসালটেন্ট করতেছি এই মুডে থাকি যে আমরা জিনিস না, উনি কিন্তু কনসালটেন্ট। তো কনসালটেন্ট না, মানে আজকে তো আমরা বললাম যে আমাদের যেভাবে হোক এখানে ওনাদের হবে, এটা আপনারা প্রশ্ন করেন না আর কি। উনি প্রতিনিধি হয়ে বলুন বা মালিক হয়ে বলুন, পাল্টা আমাদের পাল্টা একটা যুক্ত বাজারে আছে, সেটা তো আমাদের কি খণ্ডন করতে হবে, যিনি বলুন। এখন আমার যেটা আমি ইউরোপ, তারা ধরেন রয়টার্স ফাউন্ডেশন থেকে পাচ্ছে, ইকোনমিস্ট, তারা তো গোটা দুনিয়ার যে ধরেন একমাত্র গার্ডিয়ান, তারা ট্রাস্ট পদ্ধতিতে কাজ করে, তারা পাঠকের কাছ থেকে ফান্ড পায়, ট্রাস্ট ওইভাবে চলে, ওইভাবে লাভজনক। বাকি সব আমি শেষ করি, বাকি সবগুলোই ব্যবসায়ী প্রতিষ্ঠান। নিউ ইয়র্ক টাইমস ব্যবসায়ী প্রতিষ্ঠান, টাইমস ব্যবসায়ী প্রতিষ্ঠান, লাভজনক, তারা ওইভাবে কাজটা করছে। এখন বাংলাদেশে সংবাদপত্র শিল্প এটা হতে পারে যে আমাদের মালিক পক্ষ বলুক যে এটা দরকার নাই, আমরা যারা ধনী আছি, আমরা তাদের যারা বেতন দিতে পারি তারা তাদের মতো করে দিব। এখানে
আপনার যুক্তিতে আছে যে সাংবাদিকরা শ্রমিক হিসেবে গণ্য হওয়ার যোগ্য, এর বেশি যোগ্যতা তারা আমাদের অর্থনীতি অ্যালাউ করছে না। আমি আমাদের অর্থনৈতিক স্ট্যাটাসের কথা বলছি। তাহলে আমাদের অর্থনীতিতে আমরা শ্রমিক, এর আপনি স্বীকার করেন? কারণ এখানে না সাংবাদিকরাই তো আমরা স্বীকার করে নিচ্ছি যে আমরা শ্রমিক, তাহলে আপনি আমাকে ন্যূনতম মজুরি দিবেন। আর যদি আমরা শ্রমিক না হই, আমরা অন্য একটা উচ্চতর জায়গা পাই, সেই দাবি আমার কার কাছে থাকবে? মালিক পক্ষের কাছে থাকবে। মালিক পক্ষ যদি সেই জায়গায় এখানে সস্তা শ্রমের গার্মেন্টস পদ্ধতি প্রয়োগ করে, এটা খুবই লজ্জাজনক। এবং তারা একই সঙ্গে দাবি করছেন তারা সত্য, নীতি, গণতন্ত্র ইত্যাদির প্রহরী। এখানে যারা রুগ্ন, একেবারে দুর্বল, তারা সরকারের কাছে দাবি চাইতে পারে, ঋণ নিতে পারে, তাদেরকে লাভজনক হিসেবে দাঁড়া করানো হতে পারে। তারা তো এমপি নির্বাচন করছেন, তারা অনেক কিছু করছেন, কিন্তু তারা বেতন দেওয়ার ক্ষেত্রে পাচ্ছেন না। ফলে আমরা এই লজিকটা আমরা গ্রহণ করি না যে ভারতের নাই বা ইংল্যান্ডে নাই। ওখানে এটা বাণিজ্যিকভাবে ভারতের মার্কেটটা এত বড়, ভারতের বিজ্ঞাপন বাজার এত বড়, দর্শক এত বড়, তারা ওইটা চালাতে পারে। কিন্তু আমাদের ছোট দেশে গণতান্ত্রিক ঐতিহ্যের কারণে অনেক মিডিয়া, তাহলে এটা তো সমাজেরও একটা দায়িত্ব আছে। এখন ইউরোপ আমেরিকার উদাহরণ যদি আমরা আনি, তাহলে এটা খুবই দুঃখজনক, কারণ ওইটার অর্থনৈতিক মডেলটাই ডিফারেন্ট। আর আমাদের এখানে সংবাদপত্র আসছে সেবা থেকে শুরু করে ইত্যাদি, তার জন্য তো একটা কমিটমেন্ট মালিক পক্ষেরও থাকবে, সরকারও থাকবে। তো আমার মনে হয় যে আপনারা যে বারবার বাণিজ্যিক মডেলে এনে বলেন যে আপনারা না পারলে চলে যান, অথবা আপনারা শ্রমিক কেন থাকবেন, আমার মনে হয় এই যুক্তিটা এখানে আনাটা যায় না। এই কথা তো ওনাদেরও বলা যায় যে আপনারা যদি ওয়েস্ট বোর্ডে বেতন এত সহযোগিতা নেন, বিজ্ঞাপন নেন, আপনারা 40,000 ছাপে 1.5 লাখ 2 লাখের সার্কুলেশন দেখান, 5,000 ছাপে আর সাংবাদিকের বেতন দেওয়ার বেলায় গিয়ে রিড করে রাখেন, এটা তো হইতে পারে না। আমি একটু খুব সংক্ষেপে আমি অ্যাড করছি। শুধু যেখান থেকে সংকটটা শুরু, আমরা সেটা কিন্তু দেখছি না। এই পর্যন্ত তারা একমত হয়েই কিন্তু ওয়েস্ট বোর্ডটা গঠিত হয়েছে। একমত হওয়ার পর তারা চাতুর্যের আশ্রয় নিয়ে তখনকার সরকারকে কনভিন্স করে তারা একটা মন্ত্রী পরিষদ কমিটি নজিরবিহীন ভাবে, যেটা কখনোই হয়নি, ওয়েস্ট বোর্ড চূড়ান্ত হওয়ার পরে মন্ত্রিসভা কমিটি দিয়ে সেটাকে পুনর্মূল্যায়ন, এই 3 সদস্যের মন্ত্রিসভা কমিটি পেজটা কিন্তু লাগিয়েছে। না হলে কিন্তু এই সংকট হয় না। এটা প্রথমবারের মতো নবম ওয়েস্ট বোর্ডে হয়েছে, এর আগে কখনো হয়নি। এই কারণে এই সূত্রপাতটা কিন্তু সরকার, তখনকার শেখ হাসিনার সরকার তখনকার সংবাদপত্র মালিকদেরকে তুষ্ট করার জন্য এই মন্ত্রিসভা কমিটি করে দিয়ে এই সংকটটা তৈরি করেছে। আমরা সেই সংকটের গোড়ায় না গেলে কিন্তু এটার সমাধান কিন্তু হবে না। আরেকটা কথা, তিনি যে কথাটি বলেছেন ভারতের কথা, ইংল্যান্ডের কথা, ভারতে এবং ইংল্যান্ডে কিন্তু নিউজ পেপারে ওনারা যে সুবিধাগুলো নেন, এক্সট্রা যে শুল্ক সুবিধা নেন প্রায় 15% মতো, সেখানে সেগুলো নাই। তো সুবিধা নেওয়ার বেলায় সেটার উদাহরণ টানবেন না, কিন্তু যখন দেওয়ার বেলায় তখন আসবেন যে ওখানে নাই, সেখানে নাই, ইংল্যান্ডে নাই। ইংল্যান্ডে কি শুল্ক সুবিধা নেই, খবর নিয়ে দেখেন, সেটাও তো নেই। ধন্যবাদ। আচ্ছা, আপনি একটু বলেন, একজন হয়ে গেছেন তো এই জন্য একটু চাপ হয়ে যাবে, বাট ধন্যবাদ স্যার। কিছু করার নেই, আপনাদের লোক তো আসে নাই। একটা জিনিস বলবো, আমি গোড়াতেই বলেছি, ডোন্ট টেক মি টু টেক দি জার্নালিস্ট, কারণ আমি নিজে জার্নালিস্ট ছিলাম, 6 বছর জার্নালিজম করেছি। চাকরিতে ঢোকার আগে 4 বছর, রিটায়ারমেন্টের পরে 2 বছর, এই ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে করোনার সময়। আচ্ছা, এডিটোরিয়াল লিখতাম। তো আমার মাই ইয়াঙ্গার ব্রাদার, পার্সোনাল কথা চলে আসছে, সারা জীবন সাংবাদিকতা করেছে, আতাহার খান নাম, একজন জানতে পারেন, হয়তো কবিতাও লেখে। এখন হি ইজ উইদাউট জব। এবং আমি মনে করি যে সাংবাদিকদের ওয়েস্ট বোর্ডের থেকে এগুলো কিন্তু আমার অর্গানাইজেশনের কথা আমি বলছি, আমার পার্সোনাল ধারণা যে একটা পেনশনের দাম বন্দোবস্ত থাকা উচিত, একটা বন্ধ পেনশনের। কারণ আই সি মাই ব্রাদার what frequently he passes his days. এইসব ব্যাপারটা আসছে। আর উনি যেটা বললেন, ওই আমাদের ওই মাথার কালের কণ্ঠে, যে আমাদের কোনো মেকানিজম নাই, কিন্তু আমাদেরকে অ্যাপিলেট ডিভিশন থেকে একটা নর্মাল যে কোনো ঠান্ডা মাথার জাজ বলবেন যে এর ই করো আরেক পক্ষকে, নইলে তো আরেকটা মামলা পরে হইতো, ওই জন্যই ওইটা হয়েছে, আমরা করি। আমরা দেখি নোয়াব এবং সাংবাদিকদের যে ওয়েস্ট বোর্ড, এটা সবসময় সাংঘর্ষিক, এটা সুখকর না, সুতরাং এটা কিন্তু বুঝতে হবে আমাদের। আচ্ছা,
বলেন। মালিকের আমাদের মধ্যে কোনো বেশি বেদা দেখাতে হবে না। মালিকরা আমাদেরকে বেতন দেন, আমরা সেখানে চাকরি করি। কত হলো যে মালিকেরা যদি তাদের সুযোগ সুবিধা না পায়, তারা আমাদের বেতন করতে গেলে দুটো সপ্তাহ দেখতে হবে। আমার 9 বছর মাস লাগবে, 9 বছর আমাদের দিতে হবে, 9 বছরের ব্যাপারে কোনো আপোষ নেই। আর মালিকরা সেখানে যে বিষয়ে আমরাও কিন্তু কথা বলেছি, রেভিনিউ সিস্টেম আমি কথা বলেছি, মালিকরা যখন বিজ্ঞাপন রেট বাড়ানোর কথা বলেছে, আমিও মনে করি বিজ্ঞাপন রেটটা বাড়ানো উচিত, তাদেরকে আমরা সুযোগ দিই। বাড়াবো আমি আপনার কিছু কিছু ট্যাক্স অতিরঞ্জিত ট্যাক্স ধরা হয়েছে, যেমন কাগজের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, সেই সুযোগটা তাদেরকে দেন, তাদেরকে সেই সুযোগটা দেন, মাঝখানে আমাদের নবমজুরিটা দেন, দুটোর মধ্যে একটা সামঞ্জস্য আনেন। আমার মনে এখানে কোনো আর সমস্যাটা থাকে না। মাঝখানে একটা মাঝে মাঝে তাদেরকে একেবারে আমরা জবাই করে দিলে হবে না। আবার তাদেরকে আমাদেরকে যে শোষণ করতে সেই বিষয়গুলো দেখতে হবে। নবমজুরির বিষয়টি এসেছে বাস্তবত 8ম মজবুত বাংলাদেশে ডিএপি খান আছেন না, জিজ্ঞেস করতে কয়টা পত্রিকায় কয়টা মিডিয়ার মধ্যে চালু হয়েছে? 5টা বেশি হয়েছে ওটা তো বলুন। রিপোর্ট আছে। আপনি ওই 8ম মজবুরি চালু করতে আমরা পারছি না কেন? আমি নবমজুর অবশ্যই আমার দরকার। একমাত্র বিএসএস ছাড়া কারা দিয়েছে আমাকে বলুন পূর্ণাঙ্গ নবমজুর? আপনি সরকার টাকা উনি কথা যথার্থ বলছেন, একবার সরকার টাকা বলেই বিএসএস বাচ্চাকেও দিচ্ছে না, এটা দিতে বাধ্য করতে হবে। আপনার এই জায়গাতে না দিয়ে আপনার কাজী গরু গোয়ালে আছে, কেতাব আছে, গোয়ালে নেই, লাভ হবে না। বাস্তবতা হচ্ছে 8ম মজবুরের ক্ষেত্রে হচ্ছে কাজীর গরু আমার কেতাবই আছে, গোয়ালে কিন্তু নেই। এটা হলো 100% বাস্তব হলো এটা। এই জায়গায় একটু আমাদেরকে নিশ্চিত করতে হবে যে আপনাকে 8ম মজবুরে এইটা না দেওয়ার কারণে কি হয়েছে আপনি দেখেন। আজকে বগল দেওয়া সাংবাদিকদের অত্যাচার আমরা টিকতে পারতেছি না। শত শত হাজার হাজার প্রতি শত ফুল ফুটতে দিয়েছে, 2টা ফুল ফুটে গেছে, একদম সব বিষাক্ত ফুল ফুটে গেছে। এই বিষাক্ত ফুলগুলোকে বাঁচাতে হবে। এই বিষাক্ত ফুলগুলোর কারণে একটা সাংবাদিকতার মর্যাদাকে ম্লান করে দিচ্ছে এই বগল দাগা সম্পাদকগুলো, এই পত্রিকাগুলো, চটি পত্রিকাগুলো। শত শত ডিএপি করে লাভ আছে, এখানে ডিএপি কিন্তু মদত দেয়। কেন দেয়? ওখানে তারা কিছু আপনার করপত্র দেন, একটা অংশ তারা পায়। এটা হলো বাস্তবতা, এটা রাইট। আমি বললাম, এটা আমি দায়িত্ব নিয়ে বললাম। আমাকে চ্যালেঞ্জ করে আসতে বলুন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এটা হচ্ছে, হয়তো এখন কম হচ্ছে, একসময় ব্যাপকভাবে হতো, এখন কম হচ্ছে। আপনি করেন না, আরেকজন যে করেন, এটা বলার দোষ নেই। আপনি এখনো তো সার্কুলারের যে লেখেন, কোন পদ্ধতির কথা আপনি সঠিকভাবে লেখেন, সঠিকভাবে লেখেন না। আমি চ্যালেঞ্জ করলাম আপনার সাথে, এগুলো বাস্তবতা। সঠিকভাবে লিখলে আমাদের অনেক সম্মানিত পত্রিকা না, সম্মানিত সম্পাদক এবং আমাদের সমাদৃত পত্রিকা, এগুলোর কারো মান সম্মান থাকবে না। এবং এই পুরা মিডিয়ার যেই পুরা ইকোসিস্টেম আছে, এই ইকোসিস্টেমে কারো মান সম্মান থাকবে না। 20,000 একটা পত্রিকা আছে, চলে 7,000 চাপায়, এগুলো সবই আমাদের কাছে এক্সাক্ট ডাটা আছে। এখন আপনারা যদি বলেন এক্সাক্ট ডাটা, আমরা একবার আলোচনা করছিলাম, এক্সাক্ট ডাটা আমরা অনলাইনে দিয়ে দিই, একেবারে অনলাইনে। আমার এখানে হকাররা বলে না, কারণ আপনাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক আছে, হকাররা বলে না। আমরা থরো অ্যানালাইসিস করছি, উনি নিজে গেছেন, আমাদের পুরো টিম গেছে গত 2-3 মাস ধরে। আমাদের কাছে এমন ডাটা আছে, এখন এগুলো দিলে সাংবাদিকতার এই যে আমরা যে জিনিসটা বলি যে বড় বড় পত্রিকা, অনেক বড় বড় পত্রিকা 25,000 চাপায়, ইংলিশ পত্রিকা 13,000 চাপায়। আমার তো যদি আমি না দেখাই, তাহলে আবার আমি তাকে হচ্ছে যে আপনার বাড়তি যেটা দেখাবেন, আপনার গড়ে এটা তো এই সময় হচ্ছে না, এটা এই সময় হচ্ছে না, কিন্তু যেটা হয়, আমি একটু বলি, আপনি একটা নির্দিষ্ট মাত্রা, নির্দিষ্ট সংখ্যা চাপালে তারপর আমি আপনাকে সর্বোচ্চ যেই সার্কুলেশন রেট এটা দিব। তো যেটা হয় যে সবাই এখন বলে যে সার্কুলেশন রেট না পাইলে আমি পত্রিকা কেমনে চালাবো। তো ঠিক আছে, আপনি 50,000, আপনাকে 50,000 লিখে দিই। এখন এই ঘটনা আমি কমাইতে, আমি বললাম, আপনি যেটা বলছেন এই প্রস্তাবে আমি একমত। আমি এটা নবাবের লোকদেরকেও বলছি যে আমি ট্যাক্সের জন্য কথা বলবো এনবিআর, আমি আপনার হচ্ছে কি বলে যে বিজ্ঞাপনের রেট আমি ডাবল করে দিব। এটা আমরা অলরেডি আমাদের প্রস্তাবনা আছে, আমরা যাচ্ছি, বিজ্ঞাপনের রেট ডাবল করে দিব। ইংলিশ এবং স্থানীয় পত্রিকার জন্য বিজ্ঞাপন মানে আমি বার আরো কমাই দিব। সবই করতে রাজি আছি, লেটস ডু ইট। কিন্তু আমি তো এই যে ওনারা মাত্র একজন কনসালটেন্ট পাঠালেন, বা সব মিলে আমরা এই জিনিসটা পাচ্ছি না। এটা হচ্ছে সংকটটা এখানে, যে আমরা হচ্ছে যে সবগুলো স্টেক হোল্ডারদেরকে একটা জায়গা আমি বসানোর বারবার চেষ্টা করতেছি। হয়তো উনি যেটা বললেন আমাদের সাংবাদিক না, আমি অত অ্যাভেলেবল না, আমার আরও 10টা আমি হয়তো এনগেজমেন্টে আছি। দ্য পয়েন্ট ইজ, আমি কিন্তু চেষ্টা করতেছি যে এটা সমাধান, এটা চাইলে আপনারা একটা বৈঠকেই সমাধান হয়ে যায়। আপনার যে অ্যামিনিটিস দরকার আপনি নেন সরকার থেকে, যেটা এই আলোচনাটা হচ্ছে এইভাবে বলার দরকার না, খোঁটা দেওয়ার দরকার নেই। আমাদের যে পরিস্থিতি সাংবাদিকতার এটা এই অবস্থায় আসছে, আমরা সরকার এটা দিয়ে যেতে হবে কিছুদিন, একটা নির্দিষ্ট জায়গা আমরা পৌঁছানো না পর্যন্ত। কিন্তু আমরা দিব, কিন্তু সাংবাদিকদের তো আপনি দিতে হবে, মালিকদেরকেও দিতে হবে। আপনি শুধু এটা বলেন নাই ট্যাক্সের ইস্যু না,
আমি নিউজ প্রিন্ট আমদানি করতে, আমি তো ফাইলগুলো সাইন করে যাচ্ছি, তা আপনি নিউজ প্রিন্ট পাচ্ছেন, নিউজ প্রিন্ট চলে যাচ্ছে প্রেসে, প্রেস থেকে চলে যাচ্ছে আরেক ব্যবসায়ী, এগুলো সবই আমি জানি, আমরা জানি, কিন্তু তারপরে আমরা দিচ্ছি কেন? এই গুডউইলটা আমরা শো করতেছি আপনারা সাংবাদিকদের ভালো রাখেন, কিন্তু ওইটাও তো ওনারা করতে পারতেছেন না। বা এই যে আমাদের এই যে মানে ইয়াটা স্টেলমেটটা রয়ে গেছে এখন, সো এটা হচ্ছে সদিচ্ছার বিষয়। এই জন্য আমি বারবার বসাইতে চাচ্ছি, আবারও বসবো দরকার আমি যাওয়ার আগে, বা আমি যতদিন আছি আমি চেষ্টা করে যাব যে এটা একটা জায়গায় নিয়ে আসে। এটা জাস্ট সদিচ্ছার বিষয়, কনসেনসাসের বিষয় আর কি। মানে আমরা একটু ছোট দুটো বিষয় কথা বলি। একটু হলো আমাদের মন্ত্রণালয়, একবার আইন মন্ত্রণালয় আমাদের যেতে হবে কিছু সংসদের মধ্যে, একবার এইদিকে না করে আমাদেরকে টোটালি এই যে তথ্য মন্ত্রণালয়ের অধীনে আনা যায় কিনা মিডিয়াগুলোকে, সাংবাদিকদেরকে, এটা একটু দেখা দরকার। এটা এই মিষ্টি ওই মিষ্টি আমাদের সময়ও থাকে না। দ্বিতীয় যেটা যে বিষয়টা আমি একটু বলতে চাচ্ছি, সাংবাদিকরা কি শ্রমিক? এই বিষয়টা একটু আমার মনে হয় আমরা এটাকে কি কোন জায়গায় আনা যায়। হ্যাঁ, দুটো জিনিস, দুটো জায়গায়, এই দুটো জায়গায় একটু আমার মনে হয় কিছুটা আমাদের এখন সময় এসেছে, একটু আমার মনে হয় চিন্তা করে কিছু করা যায় কিনা। আরেকটা বিষয় যদি অপ্রাসঙ্গিক আগে আলোচনা হয়ে গেছে, হয়তো এই সুযোগ আপনার আলোচনার সুযোগ দেন, সুরক্ষা আইনের ব্যাপারে আমি একটা করবেন। এখানে তিনটা পক্ষ আমার কাছে একদম ছোট পরিচিত। একটা হলো সরকার পক্ষ যাতে নির্ভর না করে সেটা আপনারা লিখেছেন। একটা হলো আদালতের ব্যাপারে আপনারা লিখেছেন, কিন্তু মালিক পক্ষের বিষয়টা কিন্তু লেখেননি। সুরক্ষার বড় দায়িত্ব সাংবাদিকদের, কিন্তু বেশি মালিক পক্ষের কাছে খুবই কম। আমি দেখেছি কিচ্ছু নাই। কোথায় কি আছে আপনার এখানে? আমার কোন নিরাপত্তা দেওয়া হবে? আমি বহুত ভালো নিরাপদ আছি। আপনি আমার বেতন দেন? আপনার না, এইটা এখানে ক্লিয়ার নাই। আপনার কোনো প্রসঙ্গ নেই ভাই, এই প্রসঙ্গগুলো নাই। আমি আমি কথাগুলো বলতেছি। আপনি কি জানেন বা ঢাকার বাইরে সাংবাদিক 2000 টাকা বেতন দেওয়া হয়? এটা সাংবাদিক দুর্নীতি হচ্ছে, আপনি বানাচ্ছেন। এটা বাস্তবতা, এই জিনিসগুলো দেখতে 2000 টাকা বেতন দেওয়া হয় ঢাকার বাইরে সাংবাদিকদেরকে। আপনি দুর্নীতি হওয়ার যে পথটা আপনি তৈরি করেছেন, 2000 টাকা বেতন কিভাবে একটা সরকার তার ওয়েজ বোর্ড করতে পারে? আমার কিন্তু অবাক লাগে, বিস্ময় লাগে, 2000 টাকা কিভাবে বেতন হয়? এই জিনিসগুলো কিন্তু সমাধান না করলে আমরা দুর্নীতিগ্রস্ত থাকবে। এখন পুলিশের চেয়ে বড় দুর্নীতিগ্রস্ত খাত হচ্ছে এখন কিন্তু মিডিয়া। না, এটা তো আমি সার্টেন। আমি তো এই প্রোগ্রামে গেছি, আমি বলছি সাংবাদিকদের আপনি হচ্ছে যে ভালো বেতন দেন, ওরা এই যে আমরা যেটা চাইছি যে দেখছি আর কি গত 15 বছরে, যে দালালি করা বা কোনো দলের স্পেসিফিক স্বার্থ উদ্ধার করা, হ্যাঁ, বা কোনো মালিকের স্বার্থ উদ্ধার করা, স্থানীয়ভাবে এই যে চাঁদাবাজি থেকে শুরু করে অনেক কিছু জড়িত হওয়া, এগুলো সব কমে যাবে যে আপনি তাকে একটা ভালো লাইফ দেন। এখন 14,000 টাকায় 15,000 টাকায় আপনি যদি একজন প্রেজেন্টারকে রাখেন, টেলিভিশন মিডিয়ার তো অবস্থা আরো খারাপ। ওইটা তো খুবই খারাপ। এখানে তো তারপর আপনারা অনেকে আছেন কথা বলার জন্য, টেলিভিশনটা খুবই বাজে অবস্থা, 13,000 14,000 টাকা, 13,000 14,000 টাকা দিয়ে এখন তো আমার মনে হয় না কোনো সাবলেটও পাওয়া যায়। সো পয়েন্টটা আমি বারবার বলে যাচ্ছি, মালিকরা অবশ্যই শুনেন, তাদের সব মিডিয়া হাউস আছে, সবাই শুনেন, কিন্তু আমি দেখতেছি না আর কি যে সদিচ্ছা থাকলে এই সময়টা কিন্তু আমরা ওপেন ছিলাম যে আমরা আপনাদের যত এমিনিটিস দরকার, যত সুবিধা দরকার আপনারা নেন, কিন্তু সাংবাদিকদের ভালো রাখেন এবং আপনারা একটা কোহেরেন্ট সিস্টেম তৈরি করুন যাতে বাংলাদেশ একটা স্বাধীন গণমাধ্যম, যে কথাটা আমরা সবাই বলি, এটা যাতে বাট ওকে, এটা আমি আর একটু শুনি। আমরা আজকে একটু র্যাপ আপ করি। আমাদের আইন কর্মকর্তা উনি একটু বলুন যে কি বিষয়। এটা আমরা 1 বছর আগে এখানে না, দাঁড়িয়ে না, কমে গেছে। কমে যাচ্ছে। খালেদা বলেন। আচ্ছা, সেটা আমাদের দ্রুত যদি শোধ করে দেন ভালো। না, আমরা গত অর্থ বছরে আমি আসার পরেই অর্থ বিভাগ দেখা হয়ে যাবে। কিন্তু আমরা সংস্কার দাবি করি। আচ্ছা, একটু কল্যাণ ট্রাস্ট এমডি মহোদয় একটু বলতে চান স্যার? এই জায়গা এটা গত সরকারের ময়লা, আমরা সাফ করছি, অর্ধেক সাফ করছি, যদি আরো সুযোগ থাকে আরো সাফ করে দিয়ে যাবো। 75 কোটি টাকা এলো বাপের বন্দনার জন্য যেসব দেওয়া হয়েছিল সাপ্লিমেন্ট, সেগুলো এটা হলো রিয়েলিটি। যে কথাটি বলছিল যে আমরা নাকি হচ্ছে সংবাদ মাধ্যম গণমাধ্যম কর্মী আইন করছি, আমরা কিন্তু করতেছিলাম সুরক্ষা আইন। তো ওনারা ভুলভাবে বলে ফেলছে, তা আমি ভুলভাবে যেহেতু বলে ফেলছে, আমি এটার এক্সিস্টেন্স সম্বন্ধে জানতাম না যে এরকম কিছু আছে বা আমরা এটা করতে পারি কিনা। পরে আমি এটা নিলাম, তো আমার কাছে মনে হয়েছে অ্যাজ ল গ্রাজুয়েট আমার কাছে মনে হয়েছে দ্যাট ইজ মোর কম্প্রিহেন্সিভ দ্যান আদার লজ। এবং এটা আসলে স্ক্রুটিনিতে পড়ছে কিনা সংস্কার কমিশন আমি জানি না, যদি পরে আমি এটা দেখবো, যেহেতু আমরা সংস্কার কমিশনকে মানদণ্ড রেখে আগাচ্ছি, ফলে আমরা এটা একটু দেখতে পারি। কারণ এখানে যে গণমাধ্যম, এটা একেবারে সংবাদ সংস্থা, টেলিভিশন, বেতার, নিবন্ধিত, অনলাইন, মানে এটা এখন এটা ওখানে যেটা হয় যে আমলের আইন বলে
এটা একটা কথা বলা হয়েছে, তো আমরা এটা হচ্ছে যে এটা Ignore. পক্ষে বিপক্ষে যাচ্ছি না, এটাও আমরা চাচ্ছি যে এটা স্ক্রুটিনির ভিতর দিয়ে যাক, যে আমরা আসলে এরকম কিছু চাচ্ছি কিনা। মাননীয় উপদেষ্টা, এই আইন- সময় থেকে আমি একটু কনসালটেশন করতে চাই। ওয়ার্কশপ করা তো সেটা হচ্ছে এখানে আমরা তো যেটা চাই সেই বিষয়ে আমি ঐকমত্য লাগবে, যে আমরা চাই যে সাংবাদিকরা ভালো থাকুক, ওনারা হচ্ছে যে একটা মানে ডিগনিফাইড লিভিং ওনাদের থাকুক, এবং মালিকরা হচ্ছে যে অ্যামেনিটিস গুলো পাবে, এটা তো মোটামুটি শিওর, ওকে পাক। কিন্তু এটা হচ্ছে যে আমাদের এই কনসেনসাস, আমি আজকেও মিটিংটা এই জন্য সবগুলো পক্ষকে ডাকার চেষ্টা করছি, ইভেন যে মিনিস্ট্রিগুলো দূরতম সম্পর্ক আছে কিন্তু কোনো না কোনোভাবে ওনারা এনগেজ হবেন, ওনাদেরকেও ডাকছি। সো আমার ইচ্ছা ছিল যে এটা যে আমরা একটু পুরা ওই যে উনি যেটা বলেন 360 ডিগ্রিটা পাই, যে পুরো জিনিসটা দেখতে পারি, যাতে যে আসলে ঘটনাটা কি ঘটতেছে। এখন এটা আমরা মনে করি যে এটা আমার যেটা মনে হয়েছে আলোচনা শেষে, যে এটা হচ্ছে সদিচ্ছার বিষয়, সদিচ্ছা। এটা হচ্ছে মালিক পক্ষ এবং সাংবাদিক যে সংগঠনগুলো আছে এনারা যদি সদিচ্ছার বিষয়, আর বাকি যে আমি পেপার ওয়ার্ক এগুলো আমরা আমাদের মন্ত্রণালয়ের লোকরা করে নিব, আমরা ক্যাবিনেটে তুলবো, আমরা এখানে ওখানে যাব, সেটা সবই করব, হাইকোর্টে যাব, রিট পিটিশন দায়ের করছেন, রিট পিটিশন প্রত্যাহার করবেন কি করবেন না সবই করা যাবো। মূল জিনিস হচ্ছে যে সদিচ্ছাটা থাকা, যে আমরা এটা চাচ্ছি কিনা। আর এটা হাই টাইম ছিল এবং আছে এখনো, আরো যেহেতু কিছুদিন বাকি আছে, কয়েক মাস আছে, যে এটা করে ফেল, পরবর্তীতে কি হবে না হবে সেটা তো আনসার্টেইন, বাট এটা সার্টেইন ছিল যে আমরা চাইছিলাম করতে। বাট এটা আপনাদের এখন আপনাদের সদিচ্ছার উপর নির্ভর করতেছে, মালিক পক্ষ এবং সাংবাদিক পক্ষ। তো আপনারা একটু দেখেন, আমি যে কোনো মানে মানে যে কোনো উদ্যোগেই রাজি আছি, জাস্ট আপনারা এক ঐকমত্যে আসেন যে আপনারা এটা করতে চান, তাহলে আমরা বাকি প্রসেসগুলো মিনিস্ট্রিগুলোকে ইনভলভ করা থেকে শুরু করে সবকিছু করতে পারি। মধ্যস্থতা আমি করার জন্য বসে আছি। একটু সাপ্লিমেন্ট দিতে চাই আমি, সেটা হচ্ছে যে যেই কথাটি আপনারা এই জিনিসগুলোই আমার হচ্ছে যে আলোচনার ভিতরে আমি আসছি তো মার্চ মাসে, ছিল না, ছিল হচ্ছে যে কে ভালো কে খারাপ, কে ঠিক, কাকে বাদ দেওয়া দরকার, কাকে রাখা দরকার। তো এটা আর কি একটু ডিসার্টেনিং ছিল আর কি, কারণ আমি চাচ্ছিলাম এবং এখনো চাই, আগামী যদি আমি 1 মাসও থাকি 2 মাসও থাকি, আমি চাচ্ছি যে করে যেতে। বাকিটা আপনাদের উদ্যোগের বিষয়, আপনারাও বসেন, আপনাদের বিভিন্ন ফোরাম আছে, বসেন, কিভাবে সম্ভব সেটা বলেন, আমরা করতেছি। তো এটা আমি আজকে শেষ করি নাকি আর কোনো আলোচনা মাননীয় উপদেষ্টা, আমি বলতে চাচ্ছি যে আমরা, আছে বাবা, এটা আপনার ধরেন না, আমি হচ্ছে যে যদি একটু বলি, এই আমি যে- ইউনিভার্সিটি শেষ করে যখন 2011 সালে ঢাকাতে একটি পত্রিকায় চাকরি, গণমাধ্যম কর্মী আইন বলেন, গণমাধ্যম সুরক্ষা আইন বলেন, যে কোনো আইনের আওতায় আমাদেরকে, এখানে কিন্তু কর্মী আইন মানে কি, আমার চাকরির বিষয়টাও তো সেখানে থাকবে, তাহলে আপনার এবং আমরা তথ্য মন্ত্রণালয়ের অধীনে আসতে চাই, যেহেতু আমার মূল মাদার বা আমার দেখভাল করে তথ্য মন্ত্রণালয়, আমি তথ্য মন্ত্রণালয়ের অধীনে আসতে চাই। ইউনিয়ন ধরেন না, আমি আসলে সাংবাদিকতা সুরক্ষা আইনটাইতে থাকি, এই যে গণমাধ্যম কর্মী, এটাতে হচ্ছে যে আমরা একটু সবার সাথে আর একটু কনসালটেশন শেষ করি, কিন্তু আপনারা ওই বিষয়টা আমাকে 10 দিনের ভিতরে, কর্মদিবস আমি যাইতে পারবো না, 10 দিনের ভিতরে দেন। আর হচ্ছে যেটা আমি যেটা বললাম যে আপনাদের এই মজুরির বিষয়টা, এটা শ্রমিক থেকে সংবাদকর্মী থেকে যেভাবে হোক না কেন, এখন নবমহেশ বোর্ড বাস্তবায়নের বিষয়টা আসছে। তো আপনারা এটা হচ্ছে যে মালিক পক্ষের সাথে আপনারা কথা বলতে হবে, আমি আছি, আমাকে আপনারা যে কোনো সময় পাবেন, আরো বসতে চাইলে আমি বসতে পারি, কিন্তু আমরা এটা করে দিতে চাই আর কি। এবং এর বাইরে যে জিনিসগুলো বলেন যেগুলো ইন্ট্রিকেট, সেগুলো তো সম্ভব, সেগুলো হচ্ছে যে আলোচনা করে করে এটা আমরা হয়তো এক জায়গায় আসতে পারবো, যে আপনি সমন্ত্রের অধীনে থাকবেন না তত্ত্বমন্ত্রের অধীনে থাকবেন, সেটা আলোচনা করা যায়। এখন এই দুইটা প্রায়োরিটি আমাদের আছে, এটা আমরা একটু শেষ করি আগে। এটা কি গেছে, কিন্তু যেটা ওনারা বলতেছেন যে আরো আগে চিঠিগুলো ভালো হতো, তো আরো আগে পাঠাচ্ছে, আজকে হয়তো চিঠি চলে যাবে। তো আমি চাচ্ছি দুর্গাপূজার বন্ধের আগে আরেকবার বসতে পারি কি, তো দেখি। আমার জানা দরকার, তাহলে আমি যখন কথা বলবো তখন নোয়াবের জিনিসটা আমার বুঝতে হবে, তো তাদেরও তো অনেক কিছু আছে, আপনি তো নিজেও বলছেন অনেক। ওখানে যদি আমাদের বেতন ভাতার বিষয়টা থাকে, আপনি ধরেন যে কথা বলছেন এটা খুবই বৈপ্লবিক, আপনি একটা কমিশনের দিনে আবার ট্রাইব্যুনাল করবেন, না, ওই already ট্রাইব্যুনালের আমাদের আবার আমার সংসদে অ্যাপিলেট ট্রাইব্যুনাল করতে হবে, ট্রাইব্যুনাল জি। হইলে তো হয় না, অ্যাপিলেটও লাগে। তো না, যদি আমরা লেভেল থেকে চলে আসি তাহলে তো আমাদের আলাদা type- নতুন করে শুরু করতে পারবেন না, বিদ্যমান যে আছে, যা ব্যবস্থা আছে, এই ব্যবস্থাগুলোর ভিতর থেকে আপনাকে একটা সমাধান আগে আসতে হবে। দুইটা আইনের সমন্বয়